ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু লার্নিং। তো আজ আমরা 2019 সালের আরআরবি এনটিপিসি এক্সামের যে জিকে পিওয়াইকিউ সিরিজটা স্টার্ট করেছিলাম, সেই সিরিজের আজকে 4 নাম্বার ক্লাস। ঠিক আছে? তো আমরা বিগত 3টে ক্লাস করে এসেছি। যারা যারা এখনও সেই 3টে ক্লাস করনি তারা সেই ক্লাসগুলো দেখে আসতে পারো। আর আজকে আমরা যেই পরীক্ষার প্রশ্নপত্রটা আলোচনা করব সেটি এসছে 28শে ডিসেম্বর 2020 সালের ইভিনিং শিফট। ঠিক আছে? এইখানে আমরা 40টা প্রশ্নকে আলোচনা করব। এখানে 40টা প্রশ্ন থাকে, জিকে থেকে 40টা প্রশ্ন থাকে। সেই 40টা প্রশ্নকেই আমরা অ্যাজ ইট ইজ আলোচনা করব। এইখানে বলে রাখি, আমি কোনো অপশন অ্যাড করিনি, কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি অপশনস অ্যাড করব। ঠিক আছে? তো যাদের একটু অপশনের জন্য একটু প্রবলেম হচ্ছিল তারা প্লিজ এই ক্লাসটা একটু অ্যাডজাস্ট করে নাও। আমি পরবর্তী ক্লাসগুলোতে অপশন সহ তোমাদেরকে উত্তরটা প্রোভাইড করব। ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, নিচের কোনটি একটি সংবহন তন্ত্রের অংশ নয়? সংবহন তন্ত্র। তোমরা যদি সংবহন তন্ত্র সম্পর্কে জানো তাহলে তোমরা এই প্রশ্নটা বলতে পারবা যে সংবহন তন্ত্রের অংশ হচ্ছে রক্ত, হৃদয় এবং ধমনী। কিন্তু এইখানে বড় অন্ত্র অর্থাৎ বৃহৎ অন্ত্র কিন্তু কোনো রকম সংবহন তন্ত্রের অংশ নয়। আমি এখানে প্রতিটা প্রশ্নের পাশে সেটি কোন শিফটে এসছে, অর্থাৎ আমরা কোন শিফটের অ্যানালাইসিস করছি সেই শিফটটা আমি এখানে মেনশন করে দিয়েছি। হ্যাঁ? 2 নম্বর প্রশ্নটা রয়েছে, বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট কাদের একটি উদ্যোগ? ঠিক আছে? আমি কিন্তু প্রশ্নগুলো সম্পূর্ণ বাংলাতে এনেছি। কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি টার্ম পাবা তোমরা। তো সুতরাং বাংলার একটা আলাদাই অনেক সময় মিনটা একটু আলাদা হয়ে যায়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে? এইখানে 2 নাম্বারের উত্তরটা হবে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট কাদের একটি উদ্যোগ? ইউরোপীয় ইউনিয়নের একটি উদ্যোগ। আমরা এখানে বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন আছে। তোমরা অবশ্যই সেটাকে দেখো। এই উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং দরিদ্র উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি নতুন জোট গড়ে তোলা, যা জলবায়ু পরিবর্তনের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত এবং যাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মোকাবিলা করার ক্ষমতা সবচেয়ে কম। ঠিক আছে? 2019 সালের আরআরবি এনটিপিসি এক্সামের, ঠিক আছে, মুদ্রা সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছিল সেটা হচ্ছে কুনা কোন দেশের মুদ্রা? কুনা কোন দেশের মুদ্রা? ক্রোয়েশিয়া। ঠিক আছে? দেখতে পাচ্ছ যে এটা কোন শিফটে আসছে? 18ই জানুয়ারি 2021 মর্নিং শিফটে এসছে। কুনা কোন দেশের মুদ্রা? ক্রোয়েশিয়া। তারপরে দেখো, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিট। ঠিক আছে? দেখো আমি এখানে শিফটটাও মেনশন করে দিয়েছি। ঠিক আছে? এটা এসছে কিন্তু। তারপরে দেখো, ইউরোপীয় ইউনিয়ন কত সালে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছিল? 1999 সালে। হ্যাঁ, 1999 সালে। এটা 7 তারিখে 2021 সালের ইভিনিং শিফটে এসেছিল। তারপরের যে প্রশ্নটা সেটা, পাটাকা কোন দেশের মুদ্রা? পাটাকা কোন দেশের মুদ্রা? সেটা হচ্ছে ম্যাকাও দেশের মুদ্রা। তোমরা শিফট দেখতে পাচ্ছ। অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্তে যাওয়া যায় যে টপিকগুলো কিন্তু তোমার কমন আসবে। ঠিক আছে? তো এই টপিকগুলোকে তোমরা এখন থেকে রেডি করো। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে মায়ানমারি কিয়াত। ঠিক আছে? মায়ানমারি কিয়াত। দেখো প্রশ্নটা এসছে 9 তারিখ আগস্ট 2021 সালের ফার্স্ট শিফট অর্থাৎ মর্নিং শিফটে। হ্যাঁ? আর এটা রান্ড কোন দেশের মুদ্রার নাম? রান্ড হচ্ছে এটা মেনলি দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে? দক্ষিণ আফ্রিকা। তো এখানে নামগুলো মেনশন আছে, নামিবিয়া, লেসোথো আর এসওয়াতিনির। ঠিক আছে? এই এই প্রশ্নটা এই এক্সামে আসেনি। এটা সিএইচএসএল 2015 সালের একটা এক্সামে এসেছিল। ঠিক আছে? একটা শিফটে এসেছিল। তারপরে যেটা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, কে প্রথমবারের মতো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা দিয়েছেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা দিয়েছেন মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে? দেখো আমি শিফটটা এখানে মেনশন করে দিয়েছি কিন্তু। অনেকে হয়তো ভাবতে পারো আমি কোনো মন গড়া প্রশ্ন অর্থাৎ নিজে থেকে তৈরি করে এনেছি। সেটা না, প্রতিটা প্রশ্ন অ্যাজ ইট ইজ তোমার পরীক্ষার প্রশ্ন। তারপরে যেটা সেটা হচ্ছে, পৃথিবীর যে অঞ্চলে জীবন বিদ্যমান সেটি কি? সেটি হচ্ছে জীবমণ্ডল। ঠিক আছে?
সেটি জীবমণ্ডল। এখানে যে প্রশ্নগুলো করাচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা মানে তোমরা খুব মন দিয়ে দেখো। তোমরা যদি এনটিপিসি যে কোনো এক্সাম দাও বা এসএসসির যে কোনো এক্সাম দাও, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে যে প্রশ্নটা রয়েছে, নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র সঙ্গীতের ক্ষেত্রেই দেওয়া হয়? হ্যাঁ, শুধুমাত্র সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। শুধুমাত্র সঙ্গীতের ক্ষেত্রে আমাদের দেওয়া হয় গ্র্যামি পুরস্কার। ঠিক আছে? গ্র্যামি। এবার ২০১৯ সালের আরআরবি এনটিপিসি এক্সামে গ্র্যামি থেকে যে প্রশ্নটা এসছিল, মানে এক্সট্রা, মানে এই প্রশ্নটা বাদে যে প্রশ্নটা এসছিল সেটা হলো প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যামি পুরস্কার প্রাপক, হ্যাঁ, তানভি শাহ। হ্যাঁ, আমি এখানে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছি, সেটা হচ্ছে ২০১০ সালে স্ল্যাম ডগ মিলিয়নিয়ার মুভির জয় হো গানের জন্য তিনি এটি পান। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা এসছে ২০১৯ সালের, কিন্তু ২০১৯ সালের ২০ আগস্ট থার্ড শিফট। এবার ৭ নাম্বার যে প্রশ্নটা, কে প্রথম জাতীয় আয় গণনা করেছিল বা ফার্স্ট তিনি ট্রাই করেছিলেন বা প্রয়াস করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের দাদাভাই নৌরোজি। ঠিক আছে? দাদাভাই নৌরোজি। এবার আমি এখানে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছি, দেখো। ভারতের জাতীয় আয় গণনা করার প্রথম প্রচেষ্টা দাদাভাই নৌরোজি ১৮৬৭-৬৮ সালে করেছিল। তো এখান থেকে সালটা ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে জানতে পারছি যে কে করেছিল এবং কত সালে করছিল, সেটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ? যিনি মাথাপিছু আয় ২০ টাকা অনুমান করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে প্রথম যে জাতীয় আয় গণনা করা হয়েছিল সেখানে মাথাপিছু আয় কত ছিল? সেটা হচ্ছে ২০ টাকা। ঠিক আছে? আরও একটা যে প্রশ্ন, আ প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে অধ্যাপক ভি কে আর ভি রাও ১৯৩১-৩২ সালে জাতীয় আয় গণনা করেছিল। ঠিক আছে? তো এখান থেকে দেখো তোমাদের ৪ টা প্রশ্ন রেডি হয়ে যাচ্ছে এবং তোমরা চাইলে আরও প্রশ্ন এখান থেকে ক্রিয়েট করতে পারো। তো খুব ভালো করে মন দিয়ে দেখো প্রশ্নগুলোকে। আশা করছি কমন না পেলেও অনেক কিছু জানতে পারবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, কোন কোন আইন অনুযায়ী ধ্রুবক তাপমাত্রা একটি গ্যাসের আয়তনের চাপের বিপরীতে সমানুপাতিক? হ্যাঁ, সমানুপাতিক। এটি হচ্ছে বয়েলের আইন, মানে বয়েলের সূত্র অনুযায়ী। তো আমি এখানে বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো করানো হচ্ছে না, বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার থেকে আসে, অর্থাৎ রিপিট হয়। একটা শিফটের সঙ্গে অন্য একটা শিফটের প্রশ্নের অনেক মিল থাকে। তোমরা যদি এই মুদ্রার প্রশ্নগুলোকে দেখো তাহলে দেখতে পারবে একটা শিফটে মুদ্রা এসছে, তো অন্যান্য অনেকগুলো শিফটে সেই মুদ্রার টপিকটাকেই তারা মেনটেন করে অন্যান্য টপিকগুলোতে, মানে অন্যান্য কোশ্চেনগুলোতে তারা মুদ্রার প্রশ্ন দিয়েছে। সুতরাং তোমরা প্রিভিয়াস ইয়ারকে ভালো করে কমপ্লিট যদি করো, সেক্ষেত্রে কমন অবশ্যই পাবা। দেখো ৯ নাম্বার কি? ইউএন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় আছে? এটা নিউ ইয়র্কে আছে। ঠিক আছে? তো এখান থেকে তুমি কি জানতে পারছো যে আমাকে সদর দপ্তরের টপিকটাকে কমপ্লিট করতে হবে। তুমি না এখান থেকে না শুধুমাত্র টপিকগুলোকে কমন নাও যে আমাকে এই টপিক করতে হবে, এই টপিক করতে হবে। প্রশ্ন হুবহু তো কমন আসার সম্ভাবনা অনেকটা। কিন্তু প্রশ্ন যদি হুবহু যদি তোমার কমন না আসে, সেক্ষেত্রে তোমার টপিক অবশ্যই কমন আসবে। সুতরাং এখানে প্রশ্নটাকে যেরকম তোমাকে পড়তে হবে, তার পাশাপাশি সেই টপিকটাকে তোমাকে ভালো করে রেডি করতে হবে। তো এইখান থেকে আমরা এবার দেখব যে ২০১৯ সালেরই সদর দপ্তর থেকে আর কোন প্রশ্ন এসেছিল। তো একটা প্রশ্ন ছিল যে এখানে কোনটি ভুল রয়েছে? তো এখানে আমি ভুলটা না রেখে আমি সবগুলোকেই একদম কারেক্ট অ্যান্সার দিয়ে তোমাদেরকে রেডি করেছি। মানে তোমাদেরকে দেওয়ার জন্য আমি রেডি করেছি। তো তোমরা এভাবেই পড়বা। হ্যাঁ? ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন, ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস এবং ওপেকের সদর দপ্তর ভিয়েনা। এই প্রশ্নটা এসছে ৮ তারিখ, হ্যাঁ? ৮ তারিখ ২০২১ সালের মর্নিং শিফট। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আছে, সেই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত? এটা উত্তরাখণ্ডে এসছে, মানে উত্তরাখণ্ডে রয়েছে এবং এটি এসছে ৯ তারিখে, হ্যাঁ? ৯ তারিখে মর্নিং শিফট। তোমরা একটু খেয়াল রাখো যে এখানে দেখো ৮ তারিখে একটা সদর দপ্তর থেকে প্রশ্ন এসছে। ৯ তারিখে তার পরের দিন, ঠিক তার পরের দিন আবার একটা সদর দপ্তর থেকে প্রশ্ন এসছে। সুতরাং তোমরা এখান থেকে নিশ্চিত হতেই পারছো যে আমাদেরকে টপিকটাকে ভালো করে রেডি করতে হবে।
তারপরে যে প্রশ্নটা রয়েছে, তারপরের প্রশ্নটা রয়েছে ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটি নতুন দিল্লিতে। তোমরা দেখলে অবাক হবে যে এটাও কিন্তু 9 ফেব্রুয়ারি ওই শিফটেই, হ্যাঁ, ওই শিফটেই ওই প্রশ্নপত্রের মধ্যে এটা এসছে। অর্থাৎ একটা শিফটে একটা টপিক থেকে দুটো প্রশ্ন কমন। তারপরে দেখো, তারপরের হু এর সদর দপ্তর, এখানেও ঠিক প্রশ্নটা এমনই ছিল যে তোমাকে ভুলটাকে নির্বাচন করতে হবে। তো এখানে আমি ঠিক সব কিছুকে ঠিক করে সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। হু এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর লন্ডনে রয়েছে, যুক্তরাষ্ট্রের লন্ডন। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে রয়েছে এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ, আগে আমরা দেখলাম 9 তারিখে এসেছিল সদর দপ্তর থেকে প্রশ্ন, এবার দেখো ঠিক তার পরের দিন অর্থাৎ 10 তারিখ থেকেও টপিক কমন এসছে। হ্যাঁ, টপিক কমন চলে এসছে কিন্তু। তারপরে দেখো, তারপরে UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ এটা 15ই ফেব্রুয়ারি ইভিনিং শিফটে এই প্রশ্নটা এসছে সদর দপ্তর থেকে। তো এইখানে আমি আপাতত সদর দপ্তর থেকে তোমাদের এই কয়টা প্রশ্ন রাখছি। পরবর্তী ক্লাসগুলোতে আমি যে বাদবাকি সদর দপ্তরের যে PYQগুলো আছে আমি সেগুলোকে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো 10 নাম্বার যে প্রশ্নটা, 10 নাম্বার প্রশ্ন, জনশিক্ষা সংস্থান অর্থাৎ JSS এর সম্পূর্ণ নাম কি? জনশিক্ষা সংস্থান কার তত্ত্বাবধানে পরিচালনা করা হয়? হ্যাঁ, দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন মন্ত্রক, ঠিক আছে? এবার দেখো, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? ট্যাক্সোনমি যেটাকে বলে। এইবার দেখো, এইবার 2019 সালেরই মানে অর্থাৎ মুদ্রা এবং সদর দপ্তরের মতোই এই টপিকটাকেও আবার রেডি করে নাও যে 2019 সালে জনক থেকে RRB NTPC এক্সামে যে কটা প্রশ্ন এসেছিল তার কিছুটা আমি এখানে অ্যাড করেছি। দেখো, পারমাণবিক পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয়? রাদারফোর্ড। প্রশ্নটা এসছে 17 তারিখে, হ্যাঁ, 17 তারিখে এসছে ইভিনিং শিফটে। তারপরে রয়েছে ভারতের সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? বিজয় ভাতার, ঠিক আছে? প্রতিটা প্রশ্নের নিচে সেই শিপটাকে মেনশন করা আছে, তোমরা প্লিজ সেটাকে চেক করে নেবে, ঠিক আছে? তো কাকে ভারতের সাম্প্রদায়িক নির্বাচনী এলাকার জনক বলা হয়? লর্ড মিন্টোকে। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে কিন্তু, মানে আমি রিপিট করিনি, বোর্ডই রিপিট করেছে। এবার দেখো, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে। হ্যাঁ, তো এইখানে আমি আপাতত কয়েকটা প্রশ্ন ছাড়া পড়ে গেছে, আমি সেই পরবর্তী ছাড়া পড়া প্রশ্নগুলোকে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? এবার 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ড্যাশ একটি বিখ্যাত সন্তুরবাদক। এখানে একটি না বলে এখানে একজন বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ড্যাশ একজন বিখ্যাত সন্তুরবাদক শিবকুমার শর্মা। প্রতিটা প্রশ্নের নিচে তার শিবটাকে মেনশন রয়েছে। 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিম্নে উল্লিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের আইন পরিষদ রয়েছে? আইন পরিষদ রয়েছে কোন রাজ্যের? হ্যাঁ, তো তোমরা দেখে নাও যে আইন পরিষদ অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক ও তেলেঙ্গানাতে রয়েছে, ঠিক আছে? তো এইখানে যে আইন পরিষদ রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমার দেওয়া কোনো উত্তর যদি তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে। হ্যাঁ, দেখো 14 নাম্বারটা কি? 14 নাম্বার প্রশ্নটা রয়েছে, বিখ্যাত গোল গুম্বাজ কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে রয়েছে। দেখতে পাচ্ছ কোন শিফটে এসছে, অর্থাৎ আমরা 28শে ডিসেম্বরের যে সেটটাকে আমরা আজকে আলোচনা করছি। তো দেখো, আমি এখানে গোল গম্বুজ সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এটি নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ এবং এটি কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। হ্যাঁ, কর্ণাটকের বিজাপুরে এটি অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম রাজমিস্ত্রি গম্বুজ, ঠিক আছে? মনে রাখবা এই এক্সট্রা ইনফরমেশনগুলো, খুব ভালো করে মনে রাখবা। তো তোমরা দেখো, এই যে এটা হচ্ছে গোল গুম্বাজের ছবি, এটা গোল গুম্বাজের ছবি। তারপরে যে প্রশ্নটা রয়েছে, কবে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়? হ্যাঁ, কবে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়? 1921-1922 সালে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়। তোমরা যদি জেনে থাকো কোথায় সংঘটিত হয় তো কমেন্ট করতে পারো, না হলে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, মোপলা বিদ্রোহটা, দেখো মোপলা বিদ্রোহ, মালাবার বিদ্রোহ মোপলা বিদ্রোহ নামেও পরিচিত, অর্থাৎ এটি কেরালায় হয়েছিল, ঠিক আছে? 1921 সালের কেরালার
মাপিলা মুসলিমদের দ্বারা পরিচালিত একটি সশস্ত্র বিদ্রোহ ছিল। স্বাধীনতা সংগ্রামী ভারিয়াম কুন্নাত কুঞ্জু হামাদ হাজি কেরালার মালাবার অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে এই মোপলা বিদ্রোহটি করেছিল। ঠিক আছে, তোমরা এখান থেকে অর্থাৎ কার দ্বারা এটা করা হয়েছিল এটা ইম্পর্টেন্ট, এবং এটি কত সালে হয়েছিল এটি ইম্পর্টেন্ট, এবং এটি অন্য কী নামে পরিচিত মালাবার বিদ্রোহ সেটাও ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটাও ইম্পর্টেন্ট এটা কাদের দ্বারা হয়েছিল, মাপিলা মুসলিমদের দ্বারা, হ্যাঁ মুসলমানদের দ্বারা। এবার 16 নম্বর প্রশ্ন দেখো, 2020 সালে সেরা ফিল্মফেয়ার পুরস্কার কোন মুভি পেয়েছিল? এটা যেহেতু 2019-এর এক্সাম, 2020-21 মোটামুটি এই বছরে হয়েছে, সুতরাং সে সময় এই প্রশ্নটা যেরকম ইম্পর্টেন্ট ছিল, অর্থাৎ আগামী বছরেও অর্থাৎ 2025 সালেও প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকবে, শুধু উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। উত্তরটা হয়ে যাবে কি, আমাদের 12 ফেল মুভি। তোমরা যদি কেউ জেনে থাকো যে 12 ফেল মুভির কে পরিচালনা করেছিল, তো যদি পরিচালকের নামটা জানা থাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আর না হলে গুগল করো, গুগল করে তোমাদের সেটা অনেকদিন মনে থাকবে। দেখো 17 নম্বর প্রশ্নটা কি রয়েছে, কোন ভাইসরয়ের মেয়াদকালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল? লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, লর্ড চেমসফোর্ডের সময়কালে। এবার 18 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন তারিখে জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সংঘটিত হয়েছিল? দেখো এটা 28 তারিখ 2020 ইভিনিং শিফট, 28 তারিখ 2020 ইভিনিং শিফট, অর্থাৎ একই শিফটে সেম প্রশ্ন করে দিয়েছে, মানে প্রায় সেম, অর্থাৎ কার আমলে হয়েছিল এবং কত সালে সংঘটিত হয়েছিল। এটা 13 এপ্রিল 1919। 19 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ড্যাশ প্রকল্প উত্তরাখণ্ডে রয়েছে? তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স। ঠিক আছে, এটা তেহরি যে প্রজেক্টটা রয়েছে সেটা উত্তরাখণ্ডে রয়েছে। এবার 20 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আপেক্ষিকতা তত্ত্বের সাথে যুক্ত কোন ব্যক্তি? আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন। তো এখানে আমরা 40টা প্রশ্নকে আলোচনা করছি, একেবারে ফুল সেট জিকের আমরা এখানে আলোচনা করছি। ঠিক আছে, এবার 21 নম্বর প্রশ্নটা কি? 21 নাম্বার, নেট জাতীয় পণ্য কি? নেট জাতীয় পণ্য এনএনপি, হ্যাঁ, নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজুকালস টু মানে সমান সমান জিএনপি মাইনাস অবোঝায়। ঠিক আছে, তো এখানে আমি আপাতত তো কোনো অপশনস অ্যাড করিনি, শুধু ডাইরেক্ট আমি উত্তরই দিয়েছি। তো পরবর্তী যে ক্লাসগুলো আমি তোমাদের দেবো সেখানে আমি অপশন অ্যাড করে দেবো। ঠিক আছে, তো যাদের একটু অসুবিধা হচ্ছে তারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি পরবর্তীতে আমি কথা দিচ্ছি আমি তোমাদের অবশ্যই অপশনস অ্যাড করবো, 4টে অপশন। তারপরের প্রশ্নটা রয়েছে 22 নাম্বার, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি মুম্বাই অবস্থিত। হ্যাঁ, মুম্বাই অবস্থিত। এবার 23 নাম্বার প্রশ্নটা রয়েছে, কম্পিউটারের ভেতরের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত তথ্য বের করার প্রক্রিয়াকে কি বলে? কম্পিউটারের ভৌত মেমোরি থেকে সংরক্ষিত তথ্য বের করার প্রক্রিয়াকে কি বলে? সেটা হচ্ছে আউটপুট প্রক্রিয়া। হ্যাঁ, আউটপুট প্রক্রিয়া বলে। 24 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার বিরুদ্ধে পলাশির যুদ্ধ করেছিল? সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। হ্যাঁ, এখানে আমি পলাশির যুদ্ধ সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করেছি, তোমরা সেটাকে দেখো। পলাশির যুদ্ধ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিক থেকে রবার্ট ক্লাইভ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে 23শে জুন, তোমরা ডেটটাকে খুব ভালো করে মনে রাখবা, 23শে জুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তোমরা প্লিজ কমেন্ট করো যদি জেনে থাকো যে পলাশির যুদ্ধ হয়েছিল ভারতের কোন রাজ্যে। হ্যাঁ, বর্তমানে সেটি কোন রাজ্যে রয়েছে। 25 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, সূর্যের আলোকিত পৃষ্ঠের নাম কি? ফটোস্ফিয়ার। সূর্যের আলোকিত পৃষ্ঠের নাম ফটোস্ফিয়ার। তো তোমরা যদি সায়েন্সের পার্টটা যদি চাও যে এনসিইআরটি থেকে পুরোপুরি একদম চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করতে, তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের এনসিইআরটি থেকে ধরে ধরে সায়েন্সের টপিকটাকেও রেডি করিয়ে দেবো। হ্যাঁ, আমাদের এইদিকে এনটিপিসি এক্সামের পিওআইকিউ চলবে, আর অন্যদিকে আমাদের সায়েন্সের এনসিইআরটি চলবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করো। হ্যাঁ, কেননা তোমাদের ইন্টারেস্টের উপরেই তো পুরোটা ডিপেন্ড করে। 26 নাম্বারটা দেখো, ম্যাডাম
ম্যাডাম কামা অর্থাৎ এটা ভিকাজি রুস্তমজি কামার কথা বলা হচ্ছে। ম্যাডাম কামা দ্বারা স্টুটগার্টে যে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল সেটি ব্রিটিশ ভারতে কার দ্বারা পাচার করা হয়েছিল? হ্যাঁ, এটি ব্রিটিশ ভারতে কার দ্বারা পাচার করা হয়েছিল? সেটা হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক। হ্যাঁ, ইন্দুলাল ইয়াগনিকের দ্বারা এটি ব্রিটিশ ভারতে পাচার করা হয়েছিল। ২৭ নম্বর প্রশ্নটি রয়েছে, কোন দেশ ৫ বার কমনওয়েলথ গেম হোস্ট করেছিল? কোন দেশ ৫ বার কমনওয়েলথ গেম হোস্ট করেছিল? সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তারপরে যে প্রশ্নটি রয়েছে ২৮ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কম্পিউটারের সিস্টেম সহায়ক মেমোরির অংশ নয় কোনটি? কম্পিউটারের সিস্টেমের সহায়ক মেমোরির অংশ নয় কোনটি? সেটা হচ্ছে অপশন নাম্বার ৩ উত্তর হবে PROM। PROM। এবার ২৯ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হলো প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ। প্রথম ভারতীয় যোগাযোগ উপগ্রহ কোনটি? সেটি হচ্ছে অ্যাপেল। হ্যাঁ, অ্যাপেল। আমি এখানে তাড়াতাড়ি প্রশ্নগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। তো ৩০ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, একটি স্কেলার রাশি ভর। এখানে আমি স্কেলার রাশির লিস্টটা এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি যে কটা স্কেলার রাশি হয় আমি এখানে সবটাই অ্যাড করার চেষ্টা করেছি। তো তোমরা এটা দেখে নিও। আমি এটা আর পড়ছি না, পড়ে সময় নষ্ট করছি না। ৩১ নম্বর প্রশ্নটা রয়েছে, ৪৯তম সমান্তরাল প্যারালাল কোন দুটি দেশের মধ্যে রয়েছে বা কোন দুটি দেশের একটি সীমারেখা? এটা ইউএসএ এবং কানাডা। ইউএসএ এবং কানাডার হচ্ছে সীমারেখা ৪৯তম প্যারালাল। এখানে আমি অন্যান্য প্যারালালগুলির নাম দেওয়ার চেষ্টা দিয়েছি। তোমরা প্লিজ এটা দেখে নাও। আমি এখানে না কমনগুলো অ্যাড করিনি আপাতত। যেগুলো একটু মানুষ কম শোনে বা কম পড়ে সেগুলোকে আমি এখানে অ্যাড করেছি। আমি কমনগুলোকে এখনো অ্যাড করিনি। যেটা সচরাচর আমরা জেনে থাকি ৯ ডিগ্রি, ১০ ডিগ্রি, র্যাডক্লিফ, ম্যাকমোহন, ঠিক আছে? ডুরান্ট লাইন এগুলো আমি অ্যাড করিনি। তোমরা এ কটাকেই আগে ভালো করে রেডি করো। আমি এক্সট্রা ইনফরমেশনগুলোকে পড়ছি না, হ্যাঁ? তোমরা রেডি করে নেবে। ৩২ নাম্বারটা কি? ষাঁড়ের বিপ্লব কোন রঙের সাথে যুক্ত? ধূসর। ষাঁড়ের বিপ্লব ধূসর রঙের সঙ্গে যুক্ত। এখানেও আমি অ্যাড করে দিয়েছি, হ্যাঁ? এখানেও আমি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিয়েছি। দেখো, এখানে সমস্ত মোটামুটি যতটা হয় আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে রেডি করে নেবে, হ্যাঁ? কালো বিপ্লব, নীল বিপ্লব, বাদামি, সোনালি, ধূসর, গোলাপি, লাল, গোল, রূপালি, সাদা, হলুদ, রামধনু সব দিয়ে দিয়েছি। তোমরা শুধু রেডি করবা। এখানে আমি আবারও বলছি, তোমরা টপিকটাকে কমন নাও। প্রশ্ন এক্স্যাক্টলি কমন আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু টপিকটা তো কমন আসবে, তাই না? এতগুলো শিফটে এক্সাম হয়। হয়তো প্রশ্নটা তোমার শিফটে আসলো না, অন্য কারো শিফটে আসলো। কিন্তু তুমি কিন্তু টপিকটা কমন পাবে। তো সুতরাং প্রশ্নর পড়ার পাশাপাশি টপিকটাকেও খুব ভালো করে দেখো। এবার ৩৩ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, সাহিত্য একাডেমির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে, সাহিত্য একাডেমি। এবার আমি সাহিত্য একাডেমি সম্পর্কে দেখো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। সাহিত্য একাডেমি ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার। এটি ভারত সরকার দ্বারা ১২ই মার্চ ১৯৫৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি ১৯৫৫ সালের প্রথম দেওয়া হয়েছিল। এটি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হলেও একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবেই কাজ করে। ঠিক আছে? তোমরা এই যে লাস্টের যে টপিকটা সেটা হচ্ছে একাডেমি দ্বারা স্বীকৃত ২৪টি ভাষায় এটা দেওয়া হয়ে থাকে, হ্যাঁ? একটা আমাদের যে সংবিধানে যে ২২টা যে ভাষা রয়েছে সেই ২২টা ভাষা প্লাস রাজস্থানী ভাষা আর একটা হচ্ছে ইংরেজি ভাষা, ঠিক আছে? এই নিয়ে আমার ২৪টা ভাষা হলো। এই ২৪টা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্য ক্ষেত্রে, ঠিক আছে? এবার ৩৪ নম্বর যে প্রশ্নটা রয়েছে, ইন্দ্রধনুষ কাঠামো একটি ভারতীয় সরকারি উদ্যোগ। এটি কিসের জন্যে? ইন্দ্রধনুষ যে কাঠামোটা এটা কিসের জন্য একটি সরকারি উদ্যোগ ছিল? সেটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির পুনর্গঠন। যে পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাঙ্কগুলির পুনর্গঠনের জন্যেই ইন্দ্রধনুষ এই প্রোগ্রামটা রয়েছে, ঠিক আছে? এবার ৩৫ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, লাইকেন একটি জীব যা পর্যবেক্ষণ করে। লাইকেন বায়ু দূষণ, ঠিক আছে? লাইকেন। ৩৬ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? এটা ৪২তম সংবিধান সংশোধনী। হ্যাঁ, তোমরা এইটাও কমেন্ট করতে ভুলো না যে এই শিফটে অর্থাৎ ৪০টা জিকের মধ্যে তুমি কটা পারছো, ঠিক আছে?
তুমি কটা পারছো সেটাও কমেন্ট করো অবশ্যই। কম পড়ো বেশি পড়ো, আস্তে আস্তে আমরা অবশ্যই ইনক্রিজ করব, হ্যাঁ? পারার যে রেশিওটা, কাউন্টটা আমরা আরও ইনক্রিজ করব। যত দিন আমরা মানে যত সামনের দিকে আমরা যাব, হুম? আমরা তত বেশি ডেভেলপড হতে থাকবো। তো সুতরাং কম পাও বেশি পাও অবশ্যই কমেন্ট করো। এবার 37 নাম্বার যে প্রশ্নটা, আপেলের সঙ্গে সম্পর্কিত রোগ হলো ফায়ার ব্লাইট, ঠিক আছে? ফায়ার ব্লাইট এগুলো না এনসিইআরটি টপিক। এগুলো এনসিইআরটি না একদম লাইন তুলে করা আছে, হ্যাঁ? একদম ওরা লাইন তুলে প্রশ্ন করে এনসিইআরটি থেকে ডাইরেক্ট। তো সুতরাং এনসিইআরটিটাকে খুব ভালো করে ফলো করবা। সেই জি জিএস মানে জিএস এর ক্ষেত্রে আর্ট, সায়েন্স পুরোটা এনসিইআরটি থেকে কভার করো। আর কোনো বই পড়ার দরকার নেই এক্সট্রা করে। আর পিওয়াইকিউ পড়ো। ব্যাস আর কিচ্ছু লাগবে না। দেখো, তথ্য প্রযুক্তিতে এনআইইউ বলতে কি বোঝায়? এনআইইউ নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। কম্পিউটারের জন্য তোমাদের আলাদা বই কিনতে হবে অবশ্যই, বা আলাদাভাবে রেডি করতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে 2020 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? 2020 তো, এখন আমাদের 2024 লাগবে। এখন আমরা 2024 নিয়ে ভাববো শুধু। ঠিক 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 আছে? 2024 কে পেয়েছে? তো 2020 উত্তরটা না মনে রাখলেও হবে। 2024 কারা কারা পেয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো। সাইমন জনসন, জেমস এ রবিনসন এবং ড্যারেন অ্যাসেমোগলু, ঠিক আছে? ড্যারেন অ্যাসেমোগলু, এই 3 জনকে আমাদের ইকোনমিতে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা এই 3টে নাম রেডি করে রাখবা, এবং তার পাশাপাশি তোমরা যদি নোবেল প্রাইজটাকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। এবার 40 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠা করা হয়? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি 1969 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, হ্যাঁ? কোথায়? সেটা হচ্ছে তারাপুরে। এই যে আমি এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছি। আমি আর পড়ছি না, তোমরা ভিডিওটাকে পজ করবা, পজ করে এই এক্সট্রা ইনফরমেশনগুলো নিয়ে নেবা। আর একটা যেটা, সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি কোথায় কোনটা আছে? কৈগা, কাকরাপাড়, ঠিক আছে? আমি এটা বলে দিচ্ছি একবার। কৈগা কর্ণাটকে, কাকরাপাড় গুজরাটে, নারোরা উত্তরপ্রদেশ এবং কালাপক্কম তামিলনাড়ুতে। তো এই নিয়ে আমাদের মানে এই লাস্টের কোশ্চেনটা নিয়ে আমাদের 40টা প্রশ্ন পূরণ হলো। তো আজকের ক্লাসটা এখানেই। পরবর্তী আবার একটা নতুন শিফটের আলোচনা হবে অবশ্যই। তোমরা চ্যানেলের পাশে থেকো। চ্যানেলটা যদিও অতটা বড় না, আমরা ধীরে ধীরে গ্রো করছি। তো তোমরা প্লিজ পাশে থেকো। আশা করছি তোমাদের প্রয়োজনটাকে আমি মেটাতে পারবো। ধন্যবাদ। কিছুটা হলেও মেটাতে পারবো।